করতে বলো। আমি স্ক্রিন শেয়ার শুরু করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, সো আমরা চ্যাপ্টার 1 শেষ করেছিলাম। আই থিঙ্ক ইট ওয়াজ লাস্ট উইক মেবি, রাইট? খেয়াল আছে? আচ্ছা, লাস্ট উইকে তোমাদের ক্লাস ক্যান্সেল করা হয়েছিল। লাস্ট উইকের আগের উইকে আমরা শেষ করেছিলাম চ্যাপ্টার 1। প্রজেক্ট ছিল আমাদের চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট নিয়ে আমরা কিছু বেসিক ইনফরমেশন, নলেজ এবং প্রজেক্টের যে ক্যারেক্টারিস্টিক্স, প্রজেক্ট কিভাবে সাধারণত ইনিশিয়েট হয়, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 2 যেটা, এটা হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন। তো বেসিক্যালি কিভাবে একটা প্রজেক্টকে গুছিয়ে একটা টিম ফর্ম করে প্রজেক্টের কাজগুলো হ্যান্ডেল করা হয়, সেই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে কভার করার চেষ্টা করব। অর্থাৎ একটা প্রজেক্টের স্ট্রাকচার কি হয় আসলে যখন প্রজেক্টটা লঞ্চ করা হয়। হ্যাঁ, তো এখন আমরা আসলে একটু এখানে আগে বোঝার চেষ্টা করব যে ইন দ্য ফার্স্ট প্লেস অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝাচ্ছি আসলে। হ্যাঁ, আমাদের কি পার্টিকুলারলি অর্গানাইজেশনের স্ট্রাকচার নিয়ে কি কোনো আইডিয়া আছে? আমরা যখন না, বলি যে যে কোনো একটা স্যার। কোম্পানি বা অর্গানাইজেশনের স্ট্রাকচার, এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনো আইডিয়া আছে কিনা? এনিওয়ান? আচ্ছা, আমি একটা জিনিস বললি একটু। এটা যদিও অনলাইন ক্লাস, বাট আলটিমেটলি আমরা কিন্তু ক্লাসটাকে ইউজুয়াল ওয়েতেই কন্ডাক্ট করার চেষ্টা করবো। অর্থাৎ আমি তোমাদের ক্লাস যেভাবে নেই, যে আমি কিন্তু তোমাদেরকে সুযোগ দিই ব্রেনস্টর্মিং করার। হ্যাঁ, সো এখানে এরকম অনলাইন ক্লাসে গিয়ে ঠিক আছে তুমি মিউট করে রাখতেছো, বাট তুমি ধরো যে অর্থাৎ কোনো রেসপন্স করার থাকলে অবশ্যই আনমিউট করে রেসপন্স করবে আর কি। ঠিক আছে? সবাই এভাবে চুপ করে বসে থাকলে কিন্তু সেটা ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ওকে। তো আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম যে প্রজেক্ট অর্গানাইজেশন, সো আমি আগে একটু অর্গানাইজেশনের অংশটাতে আসি, যে যে কোনো একটা কোম্পানি বা অর্গানাইজেশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, এটার ব্যাপারে কি আমাদের কোনো আইডিয়া আছে কিনা? এনিওয়ান? তোমাদের কাছ থেকে রেসপন্স আশা করতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, আমরা স্লাইড তো দেখতে পাচ্ছি, রাইট? জি স্যার। হ্যাঁ, সো স্লাইডের এখানে দেখো ছোট করে একটা কিন্তু আহ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি আছে না আমাদের আপার রাইট সাইড কর্নারে স্লাইডের? জি স্যার। হ্যাঁ, সো এই যে ছবিটা আছে, এই ছবিটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বলো একটু। একটা গ্রুপ উইথ হায়ারার্কিস। রাইট, কাছাকাছি। বা লেটসে আমি বলতে পারি কি, যে ধরো লেটসে মনে করো এখানে যদি আমরা একটু কালার দিয়ে বোঝার চেষ্টা করি ইন্ডিভিজুয়াল গুলোকে, তাহলে একদম উপরে আছে একজন, এটা নেভি ব্লু কালারের একজনকে দেখা যাচ্ছে মেবি, রাইট? তা আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা, যে ধরো লেটসে আমি যদি তোমার ইউনিভার্সিটির অর্গানোগ্রামটা চিন্তা করি, তাহলে একেবারে ব্লু কালারের যে মানুষটা আছে তাকে আমরা ধরতে পারি সবার উপরে আছেন উনি। হ্যাঁ, ইউনিভার্সিটির অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলছি আমি। তাহলে এটা কি হতে পারে ভিসি। ইউনিভার্সিটি হিসেবে? ভিসি ভিসি স্যার। স্যার আমাদের। হ্যাঁ, সো আমাদের ভিসি স্যার হচ্ছেন গিয়ে এই যে ব্লু ইন্ডিভিজুয়ালটা। তো তাহলে ওনার আন্ডারে এরপরে এই যে ধরো আরো তিনজন দেখা যাচ্ছে, অরেঞ্জ কালার, পিঙ্ক অ্যান্ড ইয়েলো আই থিঙ্ক। সো এই তিনজনকে আমরা কিরকম বলতে পারি? ওনারা কারা হতে পারেন? ডিপার্টমেন্ট হেড স্যার। রাইট, ডিপার্টমেন্ট হেডস, রাইট। এরপরে প্রতিটা ডিপার্টমেন্টের আন্ডারই দেখো আলাদা আলাদা করে আবার কিন্তু কিছু আমরা তাহলে কাদেরকে পাচ্ছি?
Faculties or ফ্যাকাল্টিজ, teachers. তাই না? সো ওনার আন্ডারে হচ্ছে ধরো ইনিশিয়ালি প্রফেসরসরা থাকবেন, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসররা, তারপরে দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা, লাস্টে লেকচারাররা, দেন আমাদের অফিস স্টাফ আছে, তাই না? বুঝে যায় ব্যাপারটা? Yes, সো sir. এই যে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা বা এই ডায়াগ্রামের একটা নাম আসছে কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো এখানে বোঝানোর জন্য হচ্ছে গিয়ে ওই যে ছোট করে হচ্ছে গিয়ে ফিগারিন দিয়ে মানুষ বোঝানোর চেষ্টা করা হয়েছে। সাধারণত ডায়াগ্রামে এরকম কোনো ফিগার থাকে না, মানে অর্থাৎ ফিগারিন ইউজ করা হয় না, জাস্ট হচ্ছে নিচে দেখো প্রত্যেকটা মানুষের নিচে হচ্ছে কি একটা করে ওই যে ওরকম ব্লক আছে দেখছো, এবং লাইন টানা আছে। ওই অংশটা আমরা যদি ফলো করি সেটাকে আমরা একটা ডায়াগ্রাম হিসেবে প্রকাশ করতে পারি, রাইট? Yes, sir. হ্যাঁ, এই ডায়াগ্রামটার একটা নাম আছে, ওকে। এই ডায়াগ্রামটাকে বলা হয় হচ্ছে অর্গানোগ্রাম। অর্থাৎ তোমার অর্গানাইজেশনের যে চেইন অফ কমান্ড এবং স্ট্রাকচার, সেটা তুমি একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতেছো। এবং আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে এই জিনিসটাকেই বুঝি আসলে। তুমি যদি ওটাকে ডায়াগ্রাম আকারে প্রকাশ করো তখন এটা হয়ে যায়, নামটা কি বললাম? অর্গানোগ্রাম। সবাই কি বুঝতে পারছি? Yes, sir. ওকে। সো আমরা যে কথাটা বলতে যাচ্ছিলাম যে অর্গানাইজেশনের স্ট্রাকচার, স্ট্রাকচার বলতে এই জিনিসটাই বুঝাচ্ছি যে তোমার একটা অর্গানাইজেশনের এন্টায়ার হায়ারার্কিটা কি, কে কার উপরে আছে বা কে কার আন্ডারে কাজ করছে, এবং কে কার আবার হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট। একজন কি আমার সুপিরিয়র, আরেকজন আবার কি আমার জুনিয়র বা সাবঅর্ডিনেট বলি আমরা, ঠিক আছে? সো যেমন মনে করো ডিপার্টমেন্ট হেডের কথাই চিন্তা করো, ওনার সাবঅর্ডিনেটস কারা, যারা প্রফেসর ডিপার্টমেন্টের, দেন তারপরে আরো যারা ফ্যাকাল্টিরা, এরা সবাই। আবার তার হচ্ছে গিয়ে সুপিরিয়রকে তার তোমার হচ্ছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। বুঝতে পারছো ব্যাপারটা? সো এই যে হায়ারার্কি রিলেশনশিপটা এবং এটার যে পুরো স্ট্রাকচারটা, এটাকেই আমরা আসলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলে থাকি। এটা পৃথিবীতে যত কোম্পানি যত অর্গানাইজেশন আছে সবারই এরকম একটা স্ট্রাকচার থাকে, ওকে। এখন আমরা আসি হচ্ছে আমাদের সিলেবাসে বা আমাদের যে টপিক, সেটা হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন বা প্রজেক্টের অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা। ঠিক আছে, প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমাদের এই চ্যাপ্টারের টপিক। সো এখানে আমরা মূলত শুরুতেই দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে হাউ ডু এন্টারপ্রাইজেস অর্গানাইজ টু ম্যানেজ প্রজেক্টস। সো তুমি যখন আবার একটা প্রজেক্টকে ম্যানেজ করতে চাও তখন তুমি আসলে কি ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার তুমি ফলো করো, টু বি স্পেসিফিক, ঠিক আছে? সো প্রজেক্টকে রান করার জন্য আমার তাহলে সেম এরকম একটা কি স্ট্রাকচার বা একটা বডি লাগবে, একটা টিম অফ পিপল লাগবে, তাই না? এটুকু তো আমরা বুঝি নাকি? Yes, sir. হ্যাঁ, যেমন মনে করো তোমরা এবার 4-1-এ আসছো, অ্যান্ড ডিপার্টমেন্টের একটা ট্রেডিশন যেটা যে ইউজুয়ালি প্রতিবারই 4-1 কি করে, ডিপার্টমেন্টের জন্য একটা কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, তাই না? আমরা আইপি সোসাইটির আন্ডারে কি করি, একটা প্রোগ্রাম লঞ্চ করি এবং 4-1-এর স্টুডেন্টদেরকে আমরা নিয়ে এই প্রোগ্রামটা অর্গানাইজ করে থাকি, হ্যাঁ। তো এখানে ফ্যাকাল্টিরাও থাকে, আবার স্টুডেন্টরাও থাকে, এবং একটা টিম কাজ করে, তাই না? এইটুকু তো আমরা সবসময় দেখে আসছি নাকি? এবং এই যে টিমটা কাজ করে, হ্যাঁ, এবং যে আমরা যে প্রোগ্রামটা অর্গানাইজ করি, এই প্রোগ্রামটাকে কি প্রজেক্ট বলা যায়? এটা বলো তো। রাইট, এটা বলা যায়, হ্যাঁ। কারণ আলটিমেটলি আমরা প্রতি সেমিস্টারই যে প্রোগ্রাম অর্গানাইজ করছি, এটা কিন্তু নতুন একটা প্রোগ্রাম। এমন না যে কমপ্লিট রিপিটেশন অফ প্রিভিয়াস সেমিস্টার্স প্রোগ্রাম, তাই না? অর প্রোগ্রামস। সো আমরা নতুন করেই অর্গানাইজ করি, ডেফিনেটলি নতুন নতুন ইভেন্ট থাকে, তাই না, প্রোগ্রামে? সো আলটিমেটলি ওই যে যেটা বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, যে প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দেখব একটা সার্টেন পোর্শন অফ তোমার হচ্ছে ওয়ার্ক থাকবে যেটা ইউনিক। সো প্রতি সেমিস্টারে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, সেই প্রোগ্রামটা কিন্তু, যদিও হ্যাঁ প্রতি সেমিস্টারে আমরা সিমিলার প্রোগ্রাম অর্গানাইজ করছি, বাট কিছু না কিছু নতুনত্ব কিন্তু সবসময়ই থাকে। সো আমরা এই জন্যই বলছি যে এটাও একটা কিন্তু প্রজেক্ট আসলে, ঠিক আছে, যে এটা একটা ইউনিক একটা কোর্স অফ ওয়ার্ক বা অ্যাক্টিভিটি। তো এখন এই যে এই ধরনের প্রজেক্টকেও আমরা যেমন বলতেছি যে প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য আমরা একটা টিম ইউজ করি, তো তাহলে ওই টিমেরও একটা স্ট্রাকচার থাকে, তাই না? এখন আমরা এই চ্যাপ্টারের মূলত কভার করার চেষ্টা করব যে এই স্ট্রাকচারগুলোকে আসলে কিভাবে কিভাবে ডিজাইন করা যায় বা কয় ধরনের স্ট্রাকচার পসিবল, ঠিক আছে? তো তোমরা অলরেডি মেবি এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কয়টা স্ট্রাকচারের কথা বলতেছি প্রজেক্ট ম্যানেজ করার জন্য। 3টা।
এই যে এখানে তিনটা বলাই আছে তাই না, ফাংশনাল অর্গানাইজেশন বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলবো আমরা পুরোটা যদি বলতে চাই, দেন ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এবং লাস্টে ম্যাট্রিক্স অর্গানাইজেশনাল স্ট্রাকচার। একেবারে সিম্পল ভাবে যদি বলি, ফাংশনালটা হচ্ছে এক ধরনের স্ট্রাকচার, ডেডিকেটেডটা কমপ্লিটলি ডিফারেন্ট, অর শুড আই সে একেবারেই মুদ্রার অপোজিট ফাংশনালের। আর হচ্ছে গিয়ে মেট্রিক্স অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা আমরা পাই মূলত হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশন অফ ফাংশনাল অ্যান্ড ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এই দুটোকে হাইব্রিডাইজেশন করে, মার্জ করে আর কি আমরা পাই আর কি মেট্রিক্সটা। এবং আমরা বলতেছি কি যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করবে তোমাকে, হ্যাঁ, প্রজেক্টটাকে লঞ্চ করা এবং হচ্ছে গিয়ে কিভাবে তুমি তোমার প্যারেন্ট অর্গানাইজেশনের যে গোল আছে সেই গোলের ভিতরে থেকেই তুমি কিভাবে প্রজেক্টটাকে লঞ্চ করতে পারো এবং প্রজেক্টটাকে সাকসেসফুল করতে পারো। যে অর্থাৎ তুমি কিন্তু আসলে কি, তুমি কিন্তু আলাদা কোনো একটা বডি না, তুমি কি ইউনিভার্সিটির অংশ, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তুমি একটা অংশ কিন্তু, তাই না? এমপি ডিপার্টমেন্ট, তাই তো? এমপি ডিপার্টমেন্টের ভিতরেও আবার কি ভাগ আছে, আইপি প্রোগ্রাম আর এমই প্রোগ্রাম, তাই না? তা আইপি প্রোগ্রামের যে একটা তোমার প্রোগ্রাম বা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের যে আমি সেমিস্টারে যে প্রোগ্রামটা করতেছি এটা একটা প্রজেক্ট, তাহলে এই প্রজেক্টটা কি ইউনিভার্সিটির আন্ডারেই কি, ইউনিভার্সিটির এবং তোমাদের পার্টিকুলার ডিপার্টমেন্টের ব্যানারের একটা কি প্রোগ্রাম, তাই না? অস টাইপই লেখা থাকে আমাদের যখন প্রোগ্রাম লঞ্চ হয় প্রোগ্রামের ব্যানারে, এটা তো আমরা দেখতেছি বা দেখে আসছি নাকি? সবাই जी বুঝতে পারতেছো আমি কি जी বলতেছি? सर হ্যাঁ। সো একেবারেই রেলিভেন্ট টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি, প্রতি সেমিস্টারেই আমরা ফেস্ট হয় বা প্রোগ্রাম হয় আমরা দেখি। তো সেটা দিয়েই আমি কিন্তু বোঝানোর ট্রাই করতেছি তোমাদেরকে কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ। সো তুমি ইউনিভার্সিটির মানে কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো ক্ষতি বা ওই যে আমরা বলছিলাম যে প্রজেক্টের কিন্তু একটা ব্যাপার আছে কি, কনফ্লিক্ট। সো আমি আমার যে প্যারেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এক্ষেত্রে আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলতেছি, আমি আমি আমার প্যারেন্ট অর্গানাইজেশনের সাথে কোনো ধরনের কনফ্লিক্টে না গিয়ে কিন্তু অবশ্যই আমি কি করব, আমার এই প্রোগ্রামটা অর্গানাইজ করবো, রাইট? আমরা কি কনফ্লিক্টে যাই? যাই না তো। বা অথরিটি কি আমাদেরকে বাধা প্রদান করে এই ধরনের প্রোগ্রামগুলো করার জন্য? করে না, হ্যাঁ। বা লেটস সে অথরিটি কি, ধরো আমরা কোনো পার্টিকুলার একটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছি যেটা কি অথরিটির রুলস এন্ড রেগুলেশনের বাইরে, তখন কি সাথে সাথেই কি আমাদেরকে সেটা মানা করা হয়? বা ধরো প্রক্টর অফিস থেকে একটা কি আমাদেরকে ওরকম পার্টিকুলার কোনো ডিসিশন বা নোটিশ দেওয়া হয় কিন্তু যে না এটা করা যাবে না, এগুলো তো আমরা জানি নাকি? বুঝতে পারতেছো আমি কি বলতেছি? जी सर। সো যখনই আমরা এই যে প্রজেক্টের কথা বলতেছি, প্রজেক্ট কিন্তু কি, প্রজেক্ট কিন্তু মানে লাইক হচ্ছে কোনো বডি ছাড়া একটা প্রজেক্ট কি লঞ্চ হয় না বা প্রজেক্টটা ক্রিয়েট হয় না ইন দ্য ফার্স্ট প্লেস। সো তোমার ইনিশিয়াল একটা বডি থাকবে, যে বডিটাকে আমরা বলতেছি প্যারেন্ট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা আসলে কি প্রজেক্ট লঞ্চ করে, ওকে? সো প্রজেক্ট লঞ্চ করলে পরে যেহেতু তুমি অর্গানাইজেশনের অংশ বা ওই প্রজেক্টটা, সো তুমি অবশ্যই চাইবা প্রজেক্টটার আউটকাম যেন অর্গানাইজেশনকে কোনোভাবে হার্ম না করে। এই জন্য আমরা বলতেছি যে অর্গানাইজেশনের ভেতরে থেকেই আমি প্রজেক্টটাকে লঞ্চ করবো এবং সাকসেসফুল করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা বলছি কি, আমরা ডিফাইন করি ইন্টারফেস প্রজেক্ট অ্যান্ড প্যারেন্ট অর্গানাইজেশন, মানে অর্থাৎ প্রজেক্টটা যে ড্রাইভ হবে সেটার জন্য যে বডিটা আছে, আবার প্যারেন্ট অর্গানাইজেশনের কি একটা বডি আছে বা আমরা যেটাকে বলতেছি অর্গানাইজেশনাল স্ট্রাকচার। হ্যাঁ। সো তোমার ইউনিভার্সিটিরও যেমন একটা কি বডি আছে, টিম আছে, ওরা কাজ করতেছে, অর্গানোগ্রাম যেটা বলে আসলাম। আবার তোমার প্রজেক্টেরও কি এরকম একটা টিম থাকবে, তাই না? এখন এই দুই টিমের ভিতরে অথরিটির কি বা চেইন অফ কমান্ডের কি একটা ডেফিনেশন বা একটা রিলেশন অবশ্যই তোমাকে ডিফাইন করে দিতে হবে না? আদারওয়াইজ কে কার আন্ডারে কাজ করতেছে, কে কার কাছে জবাবদিহিতার জন্য হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ হবে বা হচ্ছে গিয়ে আহ, আমরা যেটাকে বলি অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি কার হবে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ডিফাইন করতে হবে। হ্যাঁ। তো সেটা আমরা করে থাকি দুটো পার্টিকুলার পয়েন্টে, একটা তো ওই যে অথরিটি বললাম, আর একটা কি রিসোর্স অ্যালোকেশন, এখানে মেনশন করা আছে কিন্তু, যে অর্থাৎ যে রিসোর্সটাই আমার দরকার সেটা ম্যান মেশিন অর ম্যাটেরিয়াল যেটাই হোক না কেন, এটা কে আগে পাবে কে পরে পাবে, ঠিক আছে? এটা কি প্যারেন্ট অর্গানাইজেশন আগে পাবে নাকি প্রজেক্টের টিম আগে পাবে পার্টিকুলার কোনো একটা রিসোর্স? এখন এরকম কিন্তু কখনোই হবে না যে সব রিসোর্স কি আগে প্যারেন্ট অর্গানাইজেশন পাবে পরে প্রজেক্ট পাবে, এটা কিন্তু কখনো হয় না। এটা হয় কিসের বেসিসে তাহলে বলো তো? সাধারণত রিয়েলিস্টিক্যালি বলতেছি কিন্তু আমি একদম,
কি হওয়া উচিত তোমাদের মনে হয়? এনিওয়ান? আচ্ছা, অনলাইনে এইভাবে ক্লাস করলে কিন্তু ক্লাস তাহলে কিন্তু আর আমি নিব না, ঠিক আছে? এটা এক্সট্রা ক্লাস হবে কিন্তু তাহলে। আমি আবারও বলতেছি যে অনলাইন ক্লাস মানে যে মানে তোমরা যে শুধু চুপ করে বসে থাকবে তা কিন্তু না, রেসপন্স করতে হবে। এটা আলটিমেটলি একটা লাইভ ক্লাস, ঠিক আছে? বলো যে স্যার রিসোর্স অ্যালোকেশনটা কিভাবে হয় এটা তাহলে বুঝতেছি না, সেটাও বলতে পারো তুমি, কোনো সমস্যা নাই। ওকে। দেখো আমি যেটা বলতেছিলাম যে যে কোনো রিসোর্স এটা সবসময় কি প্যারেন্ট অর্গানাইজেশন আগে পায়? পায় না অবশ্যই, ঠিক আছে? এইটা কিসের বেসিসে ডিস্ট্রিবিউট হয়? সেটা হয় নিড বেসিসে, অর্থাৎ পার্টিকুলারলি হয়তোবা এমন হতেই পারে কিন্তু যে তোমার প্যারেন্ট অর্গানাইজেশনের পার্টিকুলার কোন একটা ডিপার্টমেন্টের ওই রিসোর্সটা লাগবে। হ্যাঁ, কোন একটা পার্টিকুলার স্কিল সেটার একটা মানুষ হইতে পারে, সেটা একটা মেশিন হইতে পারে, ইকুইপমেন্ট হইতে পারে, র মেটেরিয়ালস হইতে পারে। এখন সেটা প্যারেন্ট অর্গানাইজেশনও লাগতে পারে, সেটা প্রজেক্টেও লাগতে পারে এট এ টাইম। আমি বলতেছি যদি এট এ টাইম হয় তাহলে পার্টিকুলারলি কার প্রয়োজনীয়তাটা বেশি সাধারণত সেটাই দেখা হয় বা দেখা উচিত। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্যারেন্ট অর্গানাইজেশনই এখানে প্রায়োরিটি পায় ডিউ টু অথরিটি, ঠিক আছে, চেইন অফ কমান্ডের জন্য। কারণ আলটিমেটলি তোমার প্রজেক্টের পুরো টিমটাই কি প্যারেন্ট অর্গানাইজেশনের আন্ডারে কাজ করে আসলে, ঠিক আছে? সো ওই হায়ারার্কিতে তোমার প্যারেন্ট অর্গানাইজেশন প্রায়োরিটি পায়। বাট ইন আইডিয়াল ওয়ার্ল্ড সিনারিও যার নিডটা বেশি সাধারণত তাকেই রিসোর্সটা দেওয়া হয় বা দেওয়া উচিত আর কি, ঠিক আছে? যদি প্রজেক্টে বেশি প্রয়োজনীয়তা থাকে বা যদি মনে করো সিভিয়ারিটি বা তোমার হচ্ছে গিয়ে আগে লাগবে কার, সেটা যদি প্রজেক্ট হয় তাহলে আগে প্রজেক্টে যাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? স্যার এখানে রিসোর্স বলতে কি বোঝানো হচ্ছে? এটাই বললাম আমি যে রিসোর্স বলতে তুমি পার্টিকুলার যে কোনো একজন মানুষ হতে পারে, লেবার হতে পারে, যে কোনো পার্টিকুলার একটা স্কিল সেটের মানুষ হতে পারে। সে মনে করো তোমার প্ল্যানিং এর একজন অ্যানালিস্ট লাগবে, বা মনে করো তোমার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। সো পার্টিকুলার একটা স্কিল সেটের একটা মানুষই হচ্ছে তোমার এখানে রিসোর্স। ওকে। বা ধরো মনে করো তোমার একটা মেশিন লাগবে বা একটা ইকুইপমেন্ট লাগবে, এগুলো সবই রিসোর্সের ভিতরে পড়ে। আমরা যেটা পড়ে আসছি 1-1 মেবি পড়ছো তোমরা এগুলো, যে রিসোর্সের ভিতরে কি আসে? 3M, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, পড়ছি না? জি স্যার। মনে আছে? আচ্ছা। সো এগুলো সবই রিসোর্সের ভেতরে আসে আসলে। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট আছে এখানে যে বলতেছে কি, এ গুড সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যালেন্সেস দ্য নিড অফ বোথ প্যারেন্ট অ্যান্ড প্রজেক্ট। হ্যাঁ, তুমি যখন এই যে প্রজেক্টের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা ডিফাইন করতেছো, অবশ্যই একটা ভালো সিস্টেম কি করবে, তোমার প্রজেক্ট এবং প্যারেন্টের মধ্যে যে নিডটা আছে এটাকে ব্যালেন্স আউট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটার আরেকটা পার্টিকুলার তোমার কি বলবো যেটাকে ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রজেক্টের আউটকামটা কিরকম হওয়ার কথা বা কি হলে পরে সাকসেসফুল আউটকাম আমরা পাবো, সেই পয়েন্টটা আমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো আর কি, ঠিক আছে? খেয়াল রাখতে হবে এটা আর কি। সো আমরা যে অ্যাগেইন বলতেছি কি যে তাহলে ক্রিয়েটিং এ সিস্টেম ফর অর্গানাইজিং প্রজেক্ট এটা কি একটা ডিফিকাল্ট টাস্ক। কেন ডিফিকাল্ট বলতেছি? কারণ ওই যে প্রজেক্ট ইউনিক, ওয়ান টাইম এফোর্ট। আরেকটা কি, আরেকটা ইস্যু যেটা খুবই মানে ক্রুশাল একটা পয়েন্ট, যেটা কিনা প্রজেক্ট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি হচ্ছে একটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, সো এখানে ডিফারেন্ট সেগমেন্টের এবং ডিফারেন্ট ডিসিপ্লিনের মানুষ আসবে। সো অবশ্যই কি এদের মতাদর্শ বলি বা চিন্তাধারা বলি, এদের এই যে ওয়ে অফ থিঙ্কিং, এটা কি সেম হবে? হ্যাঁ স্যার। সেম হবে না, এক একজনের তাহলে মত এক এক রকম হবে, প্রায়োরিটিস ডিফারেন্ট হবে। কথা হচ্ছে যদি ডিফারেন্ট হয় তাহলে এখন প্রজেক্টের গোল তো থাকে একটা, গোল তো মানে মাল্টিপলস থাকবে না, একদিকেই যাইতে হবে তোমাকে। একটা বা দুইটা বা তিনটা থাকতে পারে গোল, বড় জোর আর কি, ঠিক আছে? তা এখন যখন তুমি প্রজেক্টের ম্যানেজার হিসেবে কাজ করবা, তোমাকে কিন্তু এই যে মানে চতুর্মুখী হচ্ছে মানুষের যে মতামত, এটাকে সামহাও তোমাকে একমুখী করতে হবে, ইউনিডাইরেকশনাল আমরা যেটাকে বলি আর কি, ঠিক আছে? ওকে। সো এই জি কাজটা ডিফিকাল্ট একটা টাস্ক অবশ্যই, সেটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখন স্ট্রাকচার গুলোতে চলে আসবো। আমরা তিনটা স্ট্রাকচারের কথা বলতেছি। সো ফার্স্টের যে স্ট্রাকচারটা এটাকে বলতেছি আমরা ফাংশনাল অর্গানাইজেশন বা ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো ইনিশিয়ালি তোমরা একটু বোঝার জন্য আগে উপরে এই যে চারটা পয়েন্ট বলা আছে, অর্থাৎ ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কাজ করে কিভাবে,
এটা বোঝানোর জন্য 4টা পয়েন্ট বলা আছে, এগুলো একটু তাড়াতাড়ি পড়ি আমরা, আমি সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, ওকে। সো আমরা কি বুঝতে পারছি স্যার লাস্ট কি বলা পয়েন্টটা হচ্ছে এখানে? একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে, ইনিশিয়ালি আমরা বলতে চাচ্ছি কি এখানে, তাহলে বলো তো কেউ একজন সিম্পল ভাবে। স্যার প্রজেক্টটাকে বিভিন্ন সেগমেন্টে ডিভাইড করা হয় এবং প্রত্যেকটাকে এক একটা ফাংশনাল গ্রুপে দেওয়া হয় এবং প্রত্যেকটা গ্রুপ হলো একটা ম্যানেজমেন্ট চ্যানেলকে এটা রিপোর্ট করে। এভাবেই হুম হুম স্যার এটা প্রজেক্টটা অর্গানাইজ করা হয়। লাস্টের পয়েন্টটা যদি আপনি একটু বুঝিয়ে দিতেন বেটার হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখানে একটা পয়েন্ট একটু ক্লিয়ার করে বলতে হবে কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে কি ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা বলতেছে যে এই যে দেখো কি বলা আছে শুরুতেই, সিম্পলি ম্যানেজ উইদিন দি এক্সিস্টিং ফাংশনাল হায়ারার্কি অফ দ্য অর্গানাইজেশন। তার মানে আমি কি আলাদা করে কোনো টিম তৈরি করলাম এখানে? না স্যার। আলাদা কোনো টিম কিন্তু তৈরি হয় না, রাইট? আচ্ছা, তো আলাদা টিম যেহেতু তৈরি হয় না, তার মানে আমি এক্সিস্টিং একটা স্ট্রাকচারকে ইউজ করতেছি, বা আমার এন্টায়ার প্যারেন্ট অর্গানাইজেশনের যে স্ট্রাকচার সেটাকেই আমরা আবার প্রজেক্টের কাজে ইউজ করতেছি। এইটা যখন করব আমি, তখনই এটাকে আমরা বলবো কি তাহলে, এটা ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ক্লিয়ার? তো তোমার জি আলাদা স্যার। আলাদা ডিপার্টমেন্ট যেভাবে কাজ করতেছিল সেভাবেই কাজ করবে, সেই কাজের মাঝখানে আবার কি তাকে এক্সট্রা কিছু কাজ দেওয়া হবে যেটা কিনা প্রজেক্টের কাজ হবে। বুঝছো ব্যাপারটা হচ্ছে এরকম। এবং সে তার ইউজুয়াল যে চেইন অফ কমান্ড আছে সেভাবেই সে আবার এই প্রজেক্টের কাজটাকেও সে রিপোর্ট করবে। আর তোমরা লাস্টের যে পয়েন্টটা বললা, যেটা বুঝতে চাচ্ছ, বলতেছে যে ওয়ান ফাংশনাল এরিয়া ক্যান অলসো ম্যানেজ দ্য মেইন পোর্শন অফ দ্য প্রজেক্ট, টপ ম্যানেজমেন্ট অফ দ্যাট ডিপার্টমেন্ট ইজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, মানে কি, অর্থাৎ মনে করো কি তোমার একটা অর্গানাইজেশনে কি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। যেমন মনে করো একটা থাকবে হচ্ছে গিয়ে কি তোমার প্ল্যানিং ডিপার্টমেন্ট ধরো, ডিজাইন ডিপার্টমেন্ট থাকবে ধরো একটা, প্ল্যানিং থাকবে একটা, তারপরে যেমন মনে করো হচ্ছে গিয়ে মার্কেটিং এর একটা ডিপার্টমেন্ট থাকবে, অপারেশনস এর একটা ডিপার্টমেন্ট থাকবে, তোমার কোয়ালিটি কন্ট্রোলের জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে, তাই না? দেন তুমি প্রোডাক্ট বানাও হয়তো, বা ডিস্ট্রিবিউশনের জন্য তোমার একটা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, যারা সাপ্লাই চেইন নিয়ে কাজ করে আর কি। হ্যাঁ, তো এই যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট গুলো প্রত্যেকটা, হ্যাঁ, এই ডিপার্টমেন্ট গুলোর পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালকে নিয়ে তুমি প্রজেক্টের কাজগুলো করে ফেলবা। ওকে, আলাদা আলাদা প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়তো একজন করে বা দুজন করে তুমি অ্যাসাইন করে দিলা প্রজেক্টের কাজটা, যেই প্রজেক্টের কাজের যে অংশটা, যেই তোমার হচ্ছে পার্টিকুলার স্কিল সেটার মানুষ দরকার, তাহলে তুমি ওই ডিপার্টমেন্টের ওই স্কিল সেটার মানুষকে দিয়ে দিবা। এটাই হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এই কাজটা দিয়ে দিলা ঠিক আছে, কিন্তু এদের সবার কি পার্টিকুলার একটা রিপোর্টিং বস লাগবে আলটিমেটলি, ঠিক আছে? যে এরা আসলে প্রজেক্টের কাজটা শেষ করে রিপোর্ট করবে কাকে? ওকে, সো সেই রিপোর্টিংটা করা হয় হচ্ছে পার্টিকুলার এই ডিপার্টমেন্টগুলোরই কোনো একটা ডিপার্টমেন্ট হেডের কাছে। ধরো প্ল্যানিং এরই একজন ডিপার্টমেন্ট হেডকে আমি তোমার ওই অথরিটিটা দিয়ে দিলাম, এরকম ব্যাপারটা। আচ্ছা, একটা ফোন আসছে, একটু সবাই হোল্ড করো।
হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ওকে, আমরা কি বলছিলাম এখানে? ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। সো যেটা বলতেছিলাম, লাস্ট পয়েন্টটা তোমরা এক্সপ্লেন করতে বলছিলে, 4 নাম্বার পয়েন্টটা। সো আমি আবারও বলতেছি যে অর্থাৎ পার্টিকুলারলি যে ইন্ডিভিজুয়াল গুলো ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করতেছে তাদের একটা অথরিটি লাগবে, অথরিটি বডি বা পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়ালও হতে পারে সেটা। তো এই কাজটা করার জন্য আমি এই ডিপার্টমেন্ট গুলোরই কোনো একজন হেডকে সেই কাজটা অ্যাসাইন করে দিতে পারি, এটাই বলা হয়েছে লাস্ট পয়েন্টটাতে। আমরা কি বুঝতে পারতেছি? স্যার। আচ্ছা, সো এখানে কিন্তু আমরা কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলছি, যে এই স্ট্রাকচারটা ইউজ করার কিছু যেমন সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলো দিয়ে আসি আমরা। যেমন প্রথমেই বলা হচ্ছে কি, যে কোনো র্যাডিক্যাল কোনো চেঞ্জ বা অল্টারেশন আনার প্রয়োজন পড়ে না তোমার এই প্যারেন্ট অর্গানাইজেশনের স্ট্রাকচারের ভিতরে। হ্যাঁ, তুমি যদি আলাদা করে একটা টিম ফর্ম করো তখন কিন্তু সেখানে বিস্তর একটা বিশাল একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। নতুন করে একটা টিম ফর্ম করা কিন্তু ইজি না। হ্যাঁ, তো সেখানে বিশাল চেঞ্জ আসে, অথরিটির ডেফিনেশন নতুন করে তৈরি করতে হয়। ওই যে যেটা বলছিলাম একটু আগে, যে পার্টিকুলার এই টিমটা কিভাবে তার প্যারেন্ট অর্গানাইজেশনের অর্গানোগ্রামের সাথে আবার ব্যালেন্স আউট করে কাজ করবে। সো এখানে সেই সমস্যাগুলো তৈরি হয় না, বা সেই ধরনের চ্যালেঞ্জগুলো নেই, যেহেতু এক্সিস্টিং একটা স্ট্রাকচারেই কাজ হয়ে যাচ্ছে। দেন তারপরে যেমন বলা হচ্ছে, আমরা বলতেছি ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি ইন দ্য ইউজ অফ স্টাফ। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে একটা মানে হচ্ছে গিয়ে, বা এই পয়েন্টটাতে প্রচুর কোশ্চেন হয়। তো আমি সেজন্যই তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি, এটা দিয়ে কি বোঝাতে পারে, কি মনে হয় তোমাদের? এটা অ্যাডভান্টেজ হিসেবে বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাই এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টাফ মানে যারা কাজ করবে তাদের মানে কাজে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, নিজেদের মতো করে কাজ করতে পারবে। আচ্ছা, না, এটা মিন করতেছে না কিন্তু, অন্য কিছু। আর কেউ? আর কেউ? এনিওয়ান এলস? স্টাফরা বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করতে পারবে। না, সেরকম অবশ্যই বলা হচ্ছে না, তাহলে তো তোমার অর্গানোগ্রাম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সেটাও হবে না কিন্তু। আচ্ছা, সো এটা এখানে যেটা বলা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি আছে, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে ধরো ওই যে আমি বললাম যে আমরা কিন্তু প্রজেক্টের কাজটাই কি করতেছি, পার্টিকুলার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজনকে বা বড়জোর দুইজনকে আমি আমার প্রজেক্টের কাজে অ্যাসাইন করতেছি, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ার্ড স্কিল সেট। হ্যাঁ, যে অর্থাৎ প্ল্যানিং এর কাজ হলে আমি প্ল্যানিং ডিপার্টমেন্টের পার্টিকুলার একজন বা দুইজনকে আমি কাজটা দিয়ে দিলাম। এখন এই একজন বা দুইজনকে কাজটা দেওয়ার পরে মনে করো তুমি একজনকে কাজটা দিছো, দেন প্রজেক্ট তো আর একদিনের না, এটা তো অবভিয়াসলি টেম্পোরারি, অ্যান্ড এটার একটা ডিউরেশন থাকে। ওই ডিউরেশনের ভিতরে হইতে পারে না এই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটা আনঅ্যাভেলেবল হয়ে গেল কোনো একটা কারণে, তার ফ্যামিলি মেম্বার কেউ একজন হয়তো বা সিভিয়ারলি অসুস্থ হয়ে গেল, বা সে নিজেই অসুস্থ হয়ে গেল, বা অন্য কোনো ইস্যু হতে পারে, তাকে স্যাক করা হয়েছে। বুঝা যায় ব্যাপারটা? মানে যেই পার্সনকে কাজ দিছো সেই পার্সনটা এখন হঠাৎ করে কোনো একটা কারণে অ্যাভেলেবেল নাই। তখন কি হইতে পারে? তখন হইতে পারে যেটা, যে ওই ডিপার্টমেন্টেরই আমি আরেকজনকে কাজটা অ্যাসাইন করে দিতে পারি। কারণ পার্টিকুলারলি এটা তো আমি স্কিল হিসেবে কি তাকে অ্যাসাইন করছিলাম। এখন মানে প্ল্যানিং এর কাজ যেহেতু, তাহলে প্ল্যানিং ডিপার্টমেন্টে তো পার্টিকুলারলি এই সিমিলার স্কিল সেটার মানুষজন তো আরো থাকার কথা, বা থাকবে অবশ্যই, তাই না? লজিক্যালি যদি চিন্তা করি, বুঝা যায় কি বলছি? জি স্যার। সো তাহলে আমি ওই পার্সনটার বদলে আরেকজনকে আমি তখন ওই কাজটা দিয়ে দিলাম ফর দ্য টাইম বিং। যে সে হয়তো 2 দিন নাই, 1 সপ্তাহ অ্যাভেলেবেল নাই, এই 1 সপ্তাহ তুমি ওর কাজটা করে ফেলবা। সো এই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছি আমি, ঠিক আছে? সেই পয়েন্টটা আসলে এখানে পয়েন্ট আউট করা হচ্ছে বা মেনশন করা হচ্ছে আর কি। সবাই কি ক্লিয়ার? যে কথাটুকু বললাম এটা লিখে রাখো কিন্তু, হ্যাঁ, কারণ এই লাইনটা দিয়ে কিন্তু এরকম কোশ্চেন হয়, যে ধরো আমি ইনভার্টেড কমার ভিতরে লিখলাম যে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি ইন দ্য ইউজ অফ স্টাফ, এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট ইন কনটেক্সট অফ ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। বুঝছো? কোশ্চেনটা এরকম হবে, অ্যান্ড জাস্টিফাই ইউর আনসার। এইভাবে করে কোশ্চেন হয় কিন্তু। ওকে, তো তখন তোমাকে এটা এভাবে একটা সিনারিও দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে এক্সাম্পল দিয়ে। ওকে, আচ্ছা,
এরপর যেমন 3 নাম্বার পয়েন্টে বলছি কি স্পেশালিস্ট ইন ডিফারেন্ট ইউনিটস ক্যান টেম্পোরারি বি অ্যাসাইন্ড, বা 4 নাম্বার পয়েন্টেও সিমিলার কথা বলা হচ্ছে, ইন ডেপথ এক্সপার্টিস ক্যান বি ব্রট টু বেয়ার অন মোস্ট ক্রুশাল অ্যাসপেক্ট অফ দ্য প্রজেক্ট। সো 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্ট সিমিলার কথাই বলতেছে, যে অর্থাৎ আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি স্পেশালিস্ট হায়ার করতে পারবো। যেমন মনে করো প্ল্যানিং এরই একটা কাজ আছে, তুমি যে কোনো একজনকে এটা অ্যাসাইন করছিলা, করার পরে দেন সে আবার কাজ করতে করতে সে হয়তোবা কোনো পার্টিকুলার একটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করতেছে, যেখানে আরো তোমার কি নলেজেবল কাউকে দরকার, তো ওই ডিপার্টমেন্টের আরো হায়ারার্কিতে আরো সিনিয়র কেউ থাকতে পারে, তখন তুমি কি তাকে জাস্ট এক্সপার্ট হিসেবে তুমি তাকে কি প্রজেক্টের কাজে হায়ার করতে পারো, বা হায়ার করা বলতে বোঝানো হচ্ছে তাকে জাস্ট কাজে ইনভলভ করা। ধরো হয়তো বা একটা মিটিং হইলো ছোটখাটো, তাকে নিয়ে মিটিংটা করলা, সে তখন তোমাকে এই সিনারিও বা যে পার্টিকুলার অংশটা নিয়ে তুমি চ্যালেঞ্জ ফেস করতেছো ওটার একটা সে সলিউশন দিল, ঠিক আছে। এটা কিন্তু ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে এই কাজটা করা যায়, ঠিক আছে। এটাও একটা সুবিধা, সেটা বলা হচ্ছে। আর লাস্টে কি বলতেছে 5 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে নর্মাল ক্যারিয়ার পাথস উইদিন এ ফাংশনাল ডিভিশন আর মেইনটেইনড। এটা কি বুঝাচ্ছে কেউ বলতে পারবা? নর্মাল ক্যারিয়ার পাথস উইদিন এ ফাংশনাল ডিভিশন আর মেইনটেইনড, এটা কি বুঝাচ্ছে? এনিওয়ান? স্যার, এটা কি এরকম যে মানে যে মানুষটা যে সেক্টরে কাজ করে শুধু ওই সেক্টরে কাজ করতেছে? হ্যাঁ, ডেফিনেটলি, সেটা তো অবশ্যই। মানে এটা প্রজেক্টের হিসেবে মানে কিভাবে বা কি মিন করা হচ্ছে আর কি। ওই সেক্টরে আস্তে আস্তে হায়ারার্কিতে উপরে উঠতে পারবে। রাইট, হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, সুন্দর বলছো। যে অর্থাৎ তুমি যদি এরকম হয় যে তোমাকে আলটিমেটলি কি করা হলো, হায়ার করা হলো, একটা জব ডেসক্রিপশন দিয়ে হায়ার করা হয় কিন্তু, হ্যাঁ, এন্ড তুমি ওই ডিপার্টমেন্টে কিন্তু প্রমোশন পাওয়ার এক্সপেকটেশন নিয়ে কিন্তু জয়েন করতেছো। দেন তোমাকে মনে করো কি করা হলো, আলাদা একটা টিম করে একটা প্রজেক্টের মধ্যে দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু আর তুমি ওই ডিপার্টমেন্টের অংশ ওভাবে থাকলা না। কিন্তু তুমি যদি মনে করো ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে যদি তুমি একটা প্রজেক্টের কাজ করো, তখন কিন্তু তোমার ওই ডিপার্টমেন্টের যে পজিশন, তোমার তো একটা পদবি থাকে, সবারই পদবি থাকে তাই না। যেমন তুমি ইউনিভার্সিটির ক্ষেত্রে কি এই যে ডিপার্টমেন্ট হেড, বা ধরো মনে করো তুমি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা কি আমার পদবি, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাই না। এখন মনে করো প্রজেক্টে কাজ করতে গিয়ে আমাকে ডিপার্টমেন্ট থেকে সরিয়ে একদম কি প্রজেক্টের একটা অংশ করে ধরো মনে করো প্রজেক্টে পার্টিকুলার একটা পোস্ট দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, ধরো আমি প্ল্যানিং ম্যানেজার হয়ে গেলাম, হ্যাঁ, সিনিয়র প্ল্যানিং ম্যানেজার পজিশনটা দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু আমি ডিপার্টমেন্টের আমার যে পজিশনটা সেই পজিশনটা কিন্তু আমার আর থাকতেছে না। তাহলে আমি হয়তোবা চাচ্ছিলাম যে আমার ক্যারিয়ারটা একাডেমিকেই থাকুক, সেটা কিন্তু আর হইলো না। বুঝছো সমস্যাটা? সো ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইউজ করলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেই থাকবো, আমি সেই হিসেবেই কি আমি প্রজেক্টে কাজ করে যাব, অ্যান্ড প্রমোশন পাওয়ার সময় আমি আবার কি হয়ে যাবে, আমার যেটা হচ্ছে ধরো আমি একাডেমিক্সেই থাকতে যাচ্ছি, আমি তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাব। বুঝছো এই বেনিফিটটা থাকতেছে, মানে অর্থাৎ যারা প্রজেক্টে কাজ করবে তাহলে ওরা কিন্তু প্রজেক্টে কাজ করা নিয়ে অনীহা প্রকাশ করবে না। বোঝা যায় কি বলা হচ্ছে এখানে? এভরিওয়ান, সবাই বুঝতে পারতেছো? জি এই স্যার। পয়েন্টটাতেও ওকে কিন্তু স্যার। কোশ্চেন হয়। ওকে, মাইন্ড ইট, খেয়াল রাখো। আচ্ছা, এবার তাহলে ডিসঅ্যাডভান্টেজে চলে আসি আমরা। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি বলতেছে দেখো, বলতেছে ওন ওয়ার্ক অফ ফাংশনাল ইউনিট ইউজুয়ালি টেক প্রেসিডেন্স ওভার দ্য প্রজেক্ট ওয়ার্ক। কথাতেই তো মনে হয় বোঝা যাচ্ছে কি বলতেছে, বলো তো। প্রথম পয়েন্টটা ডিসঅ্যাডভান্টেজ। আলাদা ডিপার্টমেন্টের কাজকে প্রাধান্য বেশি দেওয়া হয় মেইন প্রজেক্টের থেকে। রাইট, কারণ তুমি তো তোমার রিপোর্টিং বসের যে কাজ এবং ওই যে নর্মাল ক্যারিয়ার পাথ, এই পয়েন্টটাই কিন্তু এখানেও কিছুটা রিলেটেড, যে তুমি তোমার প্রমোশনের জন্য তুমি তোমার ডিপার্টমেন্টের কাজকে কিন্তু প্রায়োরিটি দিবা। আসলে আমরা যেমন একটা জিনিস বলি, তোমরা এই ওয়ার্ডটা শুনে থাকতে পারো, অ্যাপ্রেইজাল, এটার সাথে আমরা পরিচিত এই ওয়ার্ডটা।
যাদের বড় ভাই আপুরা জবে আছে অলরেডি, তোমাদের হয়তো বা শুনে থাকতে পারো বা শোনার কথা। বেসিক্যালি অ্যাপ্রাইজালের বেসিসেই তোমার কি বলে যেটাকে প্রমোশন বা ডিমোশন এই জিনিসগুলো হয়ে থাকে, বা স্যালারি ইনক্রিমেন্ট হয় এই জিনিসগুলোর উপর বেস করে। তো এটা সাধারণত ইয়ারলি হয়। হ্যাঁ, সো অ্যাপ্রেজাল জিনিসটা কি, এটা হচ্ছে যে জাস্ট তোমার পারফরমেন্সের একটা আউটপুট বা লেটস এ রিপোর্ট। জাস্ট লাইক আমরা কি করি, আমরা সেমিস্টার শেষে কি একটা রেজাল্ট পাই না, যতগুলো সাবজেক্ট পরীক্ষা দিলাম, অ্যাপ্রেজাল হচ্ছে সেই রেজাল্ট কার্ড, আর কিচ্ছু না। তো তুমি যখন জবে ঢুকবা সেখানেও তুমি কিন্তু এরকম ইয়ারলি তোমার একটা রিপোর্ট কার্ড আসবে। আমরা স্কুলে থাকতে যেরকম রিপোর্ট কার্ড পাইতাম বছর শেষে, ওকে। তো তুমি সারা বছরে কি কাজ করছো, কাজের আউটপুট কেমন ছিল, কাজ ঠিকভাবে করতে পারছো কিনা, ভালো কাজ করছো কিনা, সেগুলো সেই অ্যাপ্রেজালের ভিতরে রিপোর্ট করা থাকে। এখন তুমি তো তোমার ওই রিপোর্টে কি আসবে, তোমার ডিপার্টমেন্টের কাজের অংশগুলোই আসবে, প্রজেক্টের অংশগুলো সাধারণত অ্যাপ্রেজালে ইনক্লুডেড হয় না সাধারণত। তো দ্যাটস ওয়াই তুমি কি করবা, তুমি সবসময় কিন্তু চিন্তা করবা কি যে তাহলে আমার ডিপার্টমেন্টের কাজগুলো আগে করি, প্রজেক্টের কাজ পরে করব। তো তাহলে কি প্রজেক্টের কাজগুলো পিছায় যায় এই কারণে। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলা হচ্ছে এভরিওয়ান? খেয়াল রাখো যেগুলো বলতেছি এবং মানে নোট ডাউন করো। দেন সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে পুর ইন্টিগ্রেশন অ্যাক্রস ফাংশনাল ইউনিটস। এইটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসছি। তুমি যদি ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইউজ করো, তাহলে আলটিমেটলি আমরা ফার্স্ট চ্যাপ্টারে কি পড়ছিলাম, একটা পিসমিল সিস্টেম পড়ছিলাম না, হাউ টু ম্যানেজ আ প্রজেক্ট। ওখানে সিস্টেমস অ্যাপ্রোচ একটা জিনিস বলছিলাম, খেয়াল আছে কিনা কারো? সিস্টেমস অ্যাপ্রোচ হচ্ছে এখন মানে মোস্ট অ্যাডভান্সড অ্যাপ্রোচ অফ অর্গানাইজিং এনি প্রজেক্ট। কিন্তু ওই যে বলছিলাম লেগাসি সিস্টেম কি আছে, লেগাসি সিস্টেমই কিন্তু হচ্ছে এই ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বা তুমি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকে ইউজ করতেছো। কিন্তু সেটা ক্ষেত্রে করলে কি হয়, ওই যে আমরা দেখে আসছিলাম ডায়াগ্রামে, ডায়াগ্রাম ইয়ে পিরামিড ছিল, যে তোমার একটা থাকে ম্যানেজমেন্ট গ্যাপ আর একটা থাকে কি ফাংশনাল বা ডিপার্টমেন্টাল গ্যাপ। তাহলে প্রত্যেকটা ওই গ্যাপগুলোকে আমি সুপার ইম্পোজ করে একটা তোমার পিরামিড দেখাইছিলাম। এক একটা পিরামিডের অংশ আইল্যান্ড হিসেবে অ্যাটিটিউড করে, এরকম বলছিলাম, খেয়াল করে? ভুলে গেছি আমরা স্যার নাকি? সো এখানে বলা হচ্ছে যে তুমি ডিফারেন্ট ডিপার্টমেন্টের ভিতরে কাজগুলো ভাগ করে দিচ্ছ। এখন তুমি যখন এই কাজগুলোকে ইন্টিগ্রেট করবা, যেই ডিপার্টমেন্টের যাদেরকে যে কাজগুলো দিছো, হ্যাঁ, এরা তো আলাদা আলাদা ডিপার্টমেন্টের। তাহলে এরা কিন্তু পার্টিকুলার নিজের কাজের অংশটুকুই শুধু জানে, বাকি অংশগুলোর ব্যাপারে সে কিন্তু টোটালি অ্যাওয়্যার না। তো সে শুধু নিজের কাজটুকু করে সে ফরওয়ার্ড করে দিবে, বাট এই কাজটাকে দেন হচ্ছে কি মার্জ করে ফাইনাল আউটকামটা নিয়ে আসা, সেই কাজটা কিন্তু প্রপারলি তুমি তোমার সাইড থেকে দেখবা না আর কি। তুমি শুধু তোমার কাজের অংশটা নিয়ে তুমি কনসার্ন থাকবা, সেই জিনিসটা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, ইন্টিগ্রেশনের জায়গাটা তখন কি হয়, উইক হয়ে যায়। এবং এটার সাথে রিলেটেড পরের পয়েন্টটাও, যে এই যে ল্যাক অফ কমিউনিকেশন যেটা বলা হয়েছে, যে ডিফারেন্ট ডিপার্টমেন্টের মধ্যে কমিউনিকেশন ভালো হয় না, এটাও আমরা ওই যে আগের চ্যাপ্টারে পড়ে আসছি পিসমিল সিস্টেমে। এবং আবার কি টপ ম্যানেজমেন্টের সাথেও কিন্তু কমিউনিকেশনটা রাদার কি স্লো থাকে। ঠিক আছে, ইউজুয়াল আমরা যে বিউরোক্রেটিক যে সিস্টেমগুলোর সাথে পরিচিত বা তোমরা শুনে আসছো বরাবরই, যেমন সরকারি অফিসের কথা কম বেশি আমরা শুনি এরকম, তাই না? যে দেখা যায় একটা ছোট্ট কাজ নিয়ে বিভিন্ন ডেস্কে দৌড়াইতে হয়, অনেক সময় লাগে, তাই না? বুঝা যায় কি বলতেছি? সেই অংশগুলো এখানে ফোকাস করা হচ্ছে। এবং এই যে লাস্টের পয়েন্টটা আবার প্রথম পয়েন্টের সাথে রিলেটেড, ডিসঅ্যাডভান্টেজের ভিতরে ওন ওয়ার্ক অফ ফাংশনাল ইউনিট লাইকলি ইউজুয়ালি টেক প্রেসিডেন্স। ঠিক আছে, ওভার কি প্রজেক্ট ওয়ার্ক, সেটাই লাস্টে বলতেছে যে প্রজেক্ট মে বি সিন অ্যাজ এক্সট্রা বার্ডেন, ল্যাক অফ মোটিভেশন। এক্সট্রা বার্ডেন কেন? কারণ তুমি চিন্তা করতেছো যে আমাকে তো হায়ার করা হয়েছে পার্টিকুলার এই এই কাজের জন্য, ওই যে বললাম জব ডেসক্রিপশন দেওয়া থাকে পজিশনের আন্ডারে, এন্ড দেন তোমাকে হঠাৎ করে একটা প্রজেক্টের কাজ ধরা দেওয়া হলো, এটার জন্য তুমি কোনো স্যালারি পাচ্ছ না, কোনো আলাদা কোনো ইনসেনটিভ পাচ্ছ না ধরো। তখন তুমি কি চিন্তা করবা, এটা তো আমার ঘাড়ে জাস্ট এক্সট্রা একটা কাজ ধরায় দেওয়া হয়েছে, আরেকজনের কাজ। তুমি এইভাবেই চিন্তা করবা। তো স্বাভাবিকই তখন ওই কাজের প্রতি তোমার কি মোটিভেশন আসবে? আসবে না। এবং কাজের আউটপুট ভালো আসবে না। তো এটাও একটা ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ডিসঅ্যাডভান্টেজ আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন্স? না,
আচ্ছা, এরপরে আগাই আমরা তাহলে। সো ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারের অর্গানোগ্রাম দেখতে কেমন হয় সেটা যে এখানে দেখানো আছে। এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো অর্গানাইজেশনের এক্সিস্টিং অর্গানোগ্রামটাই আসলে তোমার ওই প্রজেক্টের ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার হয়ে যাবে। ঠিক আছে? তো একজন টিম লিডার থাকবে, তারপরে যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনগুলো কি এক একটা তোমার টিম মেম্বার হিসেবে কাজ করবে আর কি প্রজেক্টের, সেটা এখানে এইভাবে দেখানো হয়েছে। এর পরের স্ট্রাকচারে যদি চলে যাই আমরা, এই যে বলাই আছে সিম্পলি ম্যানেজ উইদিন দ্য এক্সিস্টিং ফাংশনাল হায়ারার্কি অফ দ্য অর্গানাইজেশন, এটাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এবার সেকেন্ড যে টাইপটা ছিল এটা হচ্ছে ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আমরা যেটা শুরুতে বলতেছিলাম ক্লাসের শুরুতে, যে এটা হচ্ছে মুদ্রার অপর পিঠ, মানে ফাংশনালের ঠিক অপোজিট। ঠিক অপোজিট মানে কি, তুমি আলাদা একটা টিম তৈরি করে ফেলবা। প্রথম 4টা পয়েন্ট এই যে দেওয়া আছে, একটু পড়ি আমরা শর্টে। পড়ছো সবাই? এখানে এই যে দেখো, আমি যেটা বললাম যে তুমি কমপ্লিটলি সেপারেট একটা টিম, একটা ইউনিট তুমি তৈরি করবা। ঠিক আছে? যেটা কিনা প্যারেন্ট অর্গানাইজেশনের অংশ থাকবে, বাট সেই অংশের অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভেতরে থাকবে না আর কি। আলাদা একটা টিম হবে, এবং এই টিমের কি একটা প্রজেক্ট ম্যানেজার অ্যাপয়েন্ট করা হবে, যার ফুল রেসপন্সিবিলিটি থাকবে প্রজেক্টের সাকসেসফুল আউটকাম নিয়ে আসা। পুরো প্রজেক্টের রেসপন্সিবিলিটি তার। এবং পিএম মানে প্রজেক্ট ম্যানেজার, শর্টে পিএম লেখা হয়েছে পরবর্তীতে। এবং পিএম কি করবে, ফুল টাইম এমপ্লয়ীদেরকে সে প্যারেন্ট অর্গানাইজেশনের ভেতর থেকেই সে চাইলে কি করতে পারবে, হায়ার করতে পারবে। ঠিক আছে? এই যে লেখা আছে রিক্রুটস। এবং সে বাইরে থেকেও চাইলে, অর্থাৎ নতুন তোমার হচ্ছে সার্কুলার দিয়ে সে চাইলে বাইরে থেকেও কি টিম মেম্বার সে হায়ার করতে পারবে, অথরিটির গ্রিন সিগন্যাল বা সেসো নিয়ে আর কি। ঠিক আছে? ব্লেসিংস নিয়ে। এবং এই যে লাস্টেও সেই পয়েন্টটা রিইটারেট করা হচ্ছে যে টোটালি সেপারেট ফ্রম দ্য প্যারেন্ট অর্গানাইজেশন বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আর কি, এটা বলা হচ্ছে। আচ্ছা, এখন এই, আচ্ছা যেটুকু বললাম এইটুকু নিয়ে কারো প্রশ্ন আছে? সবাই বুঝছি এটুকু? আচ্ছা, এখন আমরা যেটা বলতেছি যে লেটস সে হচ্ছে গিয়ে আমি যদি সেপারেট টিম তৈরি করি তাহলে অ্যাডভান্টেজ গুলা কি কি আসতে পারে আর কি। হ্যাঁ, তো ফার্স্টেই আসে হচ্ছে ডাজ নট ইন্টারাপ্ট উইথ ইউজুয়াল ফাংশনাল অপারেশন। মানে তোমার ডিফারেন্ট ডিপার্টমেন্টের যে ইউজুয়াল কাজ আছে সেটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। মানে ওই যে প্রায়োরিটি কে পাবে, কোন কাজ আগে হবে পরে হবে, এই ধরনের কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আলাদা টিম, ওদের কাজই হচ্ছে প্রজেক্টের কাজ করা, ওদের আর কোনো কাজ নাই ওই টিমটার। মানে ও বেতন এখন যেটা পাবে, তাকে যে রেমুনারেশন দেওয়া হবে সেটা কি ওই প্রজেক্টের কাজের জন্য। ঠিক আছে? তো কোনো ধরনের ইন্টারাপশন আসবে না। এটাই বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টে, প্রজেক্ট ইজ দ্য মেইন ফোকাস। সো ফুল অ্যাটেনশন তোমার প্রজেক্টের দিকে চলে যাবে অটোমেটিক। থার্ড পয়েন্টে বলতেছে হাই মোটিভেশন। কেন? শেয়ার কমন গোল অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটি। এখানে একটু ছোট করে আমি একটা জিনিস বলি যে এখানে হাই মোটিভেশন কেন বলা হচ্ছে। দেখো, ধরো টিমের ভিতরে কোনো একজন হয়তোবা কাজ একটু কম করতেছে বা কম করতে পারতেছে। ঠিক আছে? আমি এইভাবেই চিন্তা করি। তাহলে এখন আগে যেটা হইতো যে আমার কাজ শুধু আমি আমারটুকু করেই আমি রেখে দিলাম, বাকি অংশ নিয়ে আমার মাথা ব্যথা নাই যদি আমি ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যাই। সো ফাংশনালের ক্ষেত্রে এরকম, কিন্তু তুমি যখন ডেডিকেটেড প্রজেক্টে চলে আসবা তখন কি, তুমি তো এখন স্যালারি পাচ্ছই কি প্রজেক্টের উপর বেস করে, তাহলে প্রজেক্ট ফেল করলে কিন্তু কমপ্লিটলি সেটা তোমার ঘাড়ে চলে আসবে। সেটা সবার ঘাড়েই আসবে এই টিমের আন্ডারে যারা আছে। তো তাহলে একজন যদি কাজ কোনো কারণে কম করে এবং কম করার কারণে যদি প্রজেক্টটা সমস্যার মধ্যে পড়ে যায়, তাহলে কি এটা সবার সমস্যা? সো সেই জন্য এখানে বলা হচ্ছে হাই মোটিভেশন শেয়ার কমন গোল, মানে সবাই সবার কাজের অংশ নিয়ে কিন্তু কনসার্ন প্রকাশ করবে। বুঝতে পারছো? নিজের কাজ নিয়ে তো তার রেসপন্সিবিলিটি সেই সেন্স তো থাকবেই, তার সাথে তার টিম মেম্বারদের কাজের অংশ নিয়েও কিন্তু তুমি কি তখন কনসার্ন প্রকাশ করবা, করবা না?
বোঝা যায় কি বললাম? এরপরেই বলা হচ্ছে হাই লেভেল অফ ক্রস ফাংশনাল ইন্টিগ্রেশন। ওই যে বলতেছিলাম যে তুমি যদি পিসমিল সিস্টেম ফলো করো মানে ইউজুয়াল ফাংশনাল স্ট্রাকচার, সেখানে কিন্তু তোমার আলাদা আলাদা ওই যে তোমার ম্যানেজমেন্ট অ্যান্ড ফাংশনাল গ্যাপের জন্য তোমার আলাদা আলাদা আইল্যান্ডের মতো করে টিম তৈরি হয়ে যায় বা সেগমেন্ট তৈরি হয়ে যায়। এখানে সেটা নাই। সো কমিউনিকেশন অনেক কুইক হয়, ক্রস ফাংশনাল ইন্টিগ্রেশনটা অনেক ভালো হয়, এই কারণে এখানে সেপারেট একটা টিমই থাকে। সো এরা একটা টিমের মধ্যে কাজ করতেছে, একটা প্ল্যানিং এর একটা লোক কাজ করতেছে যেমন এই টিমে, আবার ধরো মনে করো মার্কেটিং এর একজন কাজ করছে, একই টিমে আছে। যখন যার যেটা লাগবে ডিরেক্ট কি কমিউনিকেশন হবে কিন্তু। ওকে, ফাংশনাল স্ট্রাকচারের থ্রুতে যে কমিউনিকেশন সেটার থেকে এটা কি অনেক রেসপন্সিভ হবে, অনেক ফাস্ট হবে, কাজের ইন্টিগ্রেশন অনেক ইজি হবে। এবং 3 নাম্বার পয়েন্টে যেটা বলতেছিলাম হাই মোটিভেশন, সেটা লাস্টের পয়েন্টে আবার আসছে যে এই যে কমিটেড টু অপটিমাইজ দ্য প্রজেক্ট নট পার্সোনাল এক্সপার্টিস। যে ওই যে প্রজেক্ট আলটিমেটলি সাকসেসফুল করাই হচ্ছে কি সবার গোল কিন্তু। তো সবাই এই জন্য কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি না দিয়ে রাদার প্রজেক্টের সাকসেসটাকে তখন প্রায়োরিটাইজ করে আর কি। ঠিক আছে, এইটা গেল অ্যাডভান্টেজেস গুলো। এখন চলে আসি আমরা ডিসঅ্যাডভান্টেজে। আচ্ছা, অ্যাডভান্টেজেস গুলোর ভিতরে কোনো কোশ্চেন আছে কারো? এনি কোশ্চেন্স? স্যার আচ্ছা, সো ডিসঅ্যাডভান্টেজে চলে আসি এবার তাহলে। বলতেছে কি যে এটা এক্সপেন্সিভ। ওয়াই, কেন বলো তো? তোমাকে কিন্তু আলাদা করে একটা টিম ফর্ম করা লাগতেছে, তাদের আলাদা করে কি তোমার পদবি দেয়া লাগতেছে, বাইরে থেকে লোক হায়ার করতেছো তুমি, তাহলে কি এদেরকে তো স্যালারি দেওয়া লাগবে, রেমুনারেশন আছে এদের, তাই না? কস্টলি, এই জন্য এক্সপেন্সিভ, খরচ বেড়ে যাচ্ছে, বুঝা যায়। তারপরে যেমন ধরো বলতেছে প্রজেক্ট মেম্বার্স মাইট নট হ্যাভ দ্যাট ইন ডেপথ নলেজ অ্যাজ ফাংশনাল ডিপার্টমেন্টস। এটা কি হতে পারে? যেহেতু নিউ প্রজেক্ট, আইডিয়া নাও থাকতে পারে এক্স্যাক্টলি কি কাজ করা লাগবে। আচ্ছা, তো সেটা তো ফাংশনাল স্ট্রাকচারের ক্ষেত্রেও বলতে পারি আমি, সেটার ক্ষেত্রে বলা হয়নি কিন্তু এই পয়েন্টটা। এইটা কিন্তু ফাংশনালের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হিসেবে বলা হয়েছিল, তাই না? ওই যে ইনডেপথ এক্সপার্টিস থাকে, আমরা হায়ার করতে পারি চাইলে টেম্পোরারিলি। মনে আছে, আগের স্লাইডেই দেখে আসছি একটু আগে। না, এইখানে যেটা বলা হচ্ছে যে তুমি যখন প্রজেক্টের জন্য আলাদা করে টিম ফর্ম করতেছো, তুমি কিন্তু পার্টিকুলার ফাংশনাল ডিপার্টমেন্টের একজন এক্সপার্টকে হায়ার করে এখানে নিয়ে আসবা না। কারণ ওই এক্সপার্ট অবশ্যই কি হায়ারার্কিতে বেশ টপ পজিশনের দিকে থাকবে, বুঝা যায়। হ্যাঁ, আনতে পারো, তাকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আনতে পারো, কিন্তু তাহলে তো সে একটা ডিসিপ্লিনের একজন আসলো শুধু। ধরো তুমি প্ল্যানিং এর একজনকে টিম প্রজেক্ট ম্যানেজার হিসেবে হায়ার করে নিয়ে আসলা, কথার কথা। এখন সমস্যায় পড়ছো তুমি মার্কেটিং এর কোনো একটা কাজ নিয়ে, ইনডেপথ এক্সপার্টিস লাগবে মনে করো। এখন প্ল্যানিং এর ওই যে পিএম, সে তো তার কিন্তু ইনডেপথ নলেজ নাই মার্কেটিং নিয়ে, থাকবে? থাকার তো কথা না লজিক্যালি। বুঝছো চ্যালেঞ্জটা? সো ফাংশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু কি আমি ধরো মার্কেটিং টিমের যাকে কাজটা দিছিলাম, ও ধরো ওই যে বুঝতেছে না, তখন কি করলাম, মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র কাউকে বা মার্কেটিং ডিপার্টমেন্টের হেডের সাথে কিন্তু সে কিন্তু একটু এটার ব্যাপারে কথা বলতে যেতে পারবে, বা চাইলে একটা মিটিং করা যেতে পারে ইয়ে সহ, ঠিক আছে, ওই প্রজেক্টে ধরো হচ্ছে টিম লিডার সহ। সেটা হয় আর কি ফাংশনাল স্ট্রাকচার, ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ। যেটা কিনা তুমি ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচারে পারতেছো না, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, এটা বলা হচ্ছে। 3 নাম্বার পয়েন্টটা খুব ক্রুশাল, এটা নিয়ে প্রশ্ন হয় প্রচুর, হ্যাঁ। ওই যে ওরকম যে এক্সপ্লেইন এন্ড জাস্টিফাই ইওর আনসার আর কি, স্টেটমেন্ট দিয়ে। 3 নাম্বারটা তোমরা বলবা, দেখি কি বলতে পারো। 4 নাম্বারটা আমি বলে দিচ্ছি আগেই। দেখো কি বলছে, আফটার প্রজেক্ট কমপ্লিশন ওয়ার্কার্স ইদার নিড টু গো ব্যাক টু রেসপেক্টিভ ফাংশনাল ডিপার্টমেন্টস অর জাস্ট গেট লে অফ, হ্যাঁ। সো এটা দিয়ে কি বোঝাচ্ছে তাহলে, যে অর্থাৎ তোমার জব সিকিউরিটিটা কিন্তু একেবারেই নাই বা অনেক কম। হোয়ারেজ আগের ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কিন্তু শুধু জব সিকিউরিটি না, তোমার কি মানে প্রমোশনের রাস্তাও কি ভালো থাকে। এটা বলে আসছি না অ্যাডভান্টেজে, মনে আছে?
একটু আগেই বললাম আমরা। হ্যাঁ, আর এখানে বলতেছি কি যে তোমার প্রজেক্ট শেষ হয়ে গেলেই তুমি কিন্তু লেইড অফ হইতে পারো, মানে কি সিম্পলি পুট তোমার এটা কন্ট্রাকচুয়াল জব, তুমি যদি প্রজেক্টে কাজ করো প্রজেক্ট ওয়াইজ। এবং এখন মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড তো ডেফিনেটলি, হ্যাঁ, তোমার বাইরে তুমি যদি যাও তাহলে দেখতে পাবা যে কোনো এখন কাজই আসলে যে কোনো অর্গানাইজেশন কাজগুলোকে প্রজেক্ট হিসেবেই করে এবং প্রজেক্টের বেসিসে হায়ার করে ওভাবে হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল হয়, তখন জবটা ফুল টাইম এমপ্লয়ি হয় না আর কি। হ্যাঁ, ফুল টাইম এমপ্লয়ি না হলে তখন বিভিন্ন বেনিফিটস তোমাকে দেওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্যই অর্গানাইজেশন গুলো এইভাবে এখন কাজ করে। এবং বাংলাদেশেরও এই ট্রেন্ডগুলো চলে আসছে বেশ আরো অনেক আগে থেকেই। লোকাল আমাদের এখানকার অর্গানাইজেশন গুলো এটা এখনো ওভাবে ফুললি অ্যাডাপ্ট করে না, কিন্তু বাংলাদেশে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে এমএনসি গুলো, ওরা কিন্তু এই স্ট্রাকচারটা বেশ আগে থেকেই ফলো করতেছে। আরো প্রায় 10-15 বছর আগে থেকে ওরা এই ট্রেন্ডে চলে আসছে, ওই ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে গিয়ে জব মার্কেটের সাথে ট্রেন্ড অনুযায়ী যে প্রজেক্ট ওয়াইজ হায়ার করা হয়। সো তাদেরকে হচ্ছে ওই যে বিভিন্ন বেনিফিট যেমন গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলোর ব্যাপারে তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, এই জিনিসগুলো দেয়া লাগে না যেহেতু তুমি ফুল টাইম এমপ্লয়ি না। বুঝতে পারছো? এবং জব সিকিউরিটি নাই, কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তোমার চাকরি শেষ। স্যাক হচ্ছে এরকম না ব্যাপারটা, জাস্ট তোমার সাথে কন্ট্রাক্টই হয়েছিল যে তুমি এই প্রজেক্ট চলাকালীন সময়ে কাজ করবা, প্রজেক্ট 2 বছরের জন্য, সো তুমি 2 বছর তোমার চাকরি আছে, 2 বছর পরে তুমি তোমার রাস্তা দেখো, এরকম ব্যাপারটা, ঠিক আছে? সো জব সিকিউরিটি নাই, এটা ডিসঅ্যাডভান্টেজ এই স্ট্রাকচারের ক্ষেত্রে, এটা বলা হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটাতে এবার চলে আসি আমরা। বুঝছো সবাই 4 নাম্বার পয়েন্টটা কি বললাম? জি স্যার। 3 নাম্বার পয়েন্টটা এবার একটু কেউ একজন বলো এটা কি বুঝাইতে চাচ্ছে। বাধা দেওয়া হচ্ছে এরকম? আর এখানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে মেম্বার আসবে টিমে, সে কারণে হচ্ছে একজনের সাথে একজন মতবিরোধ থাকবে। হুম, কাছাকাছি। আর এটা এটার পরে আরো কিছু কথা আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি ঠিক আছে, যেটুকু গেছো ঠিক আছে। উই দে ডিভাইসিভনেস বা ডিভিসিভনেস বলে এটাকে। এই এই পার্টিকুলার এটা একটা ইয়ে তোমার কি বলো যেটাকে ফ্রেজ আর কি। হ্যাঁ, তো এই ফ্রেজের একটা মিনিং আছে আর কি। এনিওয়ান এলস গেস করে বলো, তোমাদের জানার কথা না সেভাবে আসলে। আমি তোমাদের কাছ থেকে মানে ওই গেসিংটাই চাচ্ছি, ব্রেইনস্টর্ম করো কি হতে পারে আর এটা। তো এটা কি এরকম যে প্যারেন্ট অর্গানাইজেশন যে আমার আছে ওখানে যারা কাজ করে আর আমাদের যে প্রজেক্টে যারা কাজ করতেছে এদের তো একটা নতুন একটা টিম, তো এই দুইটা টিমের মধ্যে হচ্ছে ক্ল্যাশ এরকম না? না না না, ওরকম না। এখানে কিন্তু ওই যে আচ্ছা। ভিতরে লেখাই আছে ডিস্টোর্টিং দ্য রিলেশনশিপ বিটুইন প্রজেক্ট টিম মেম্বার্স, তার মানে তোমার প্রজেক্টের টিমের ভিতরেই গ্যাঞ্জাম, এইটুকু তো ক্লিয়ার। এখন এই গ্যাঞ্জামটা হয় কি সেটাই আমি জিজ্ঞেস করতেছি আসলে। একটা পয়েন্ট যেমন বলছে যে গ্যাঞ্জামের শুরুটা হয় কিভাবে, কারণ আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আসা মানুষজন, মতবিরোধ থাকবেই, ভেরি ট্রু। এবং ওভাবেই শুরু হয় গ্যাঞ্জামটা। বাট আলটিমেটলি উইথ এ ডিভিসিভনেস কথাটা দিয়ে একটা পার্টিকুলার মানে জিনিস বুঝায় আর কি, সেটা জিজ্ঞেস করতেছি, গেস করে বলতে পারো কিনা। আচ্ছা আমি বলি। সো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওই যে আমরা একটা কথা বলি না, ফিঙ্গার পয়েন্টিং। ফিঙ্গার পয়েন্টিং বুঝো তো সবাই নাকি? জি স্যার। সো ফিঙ্গার পয়েন্টিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যে মানে মনে করো আমি একটা কাজ করলাম, দেন কাজটায় মনে করো ভুল হয়েছে। এখন কাজটা তো করছি 4 জন মিলে, এখন আমি বলবো যে এটা ওর ভুল ছিল, ও বলবে এটা আমার ভুল ছিল, একজন আরেকজনের দিকে ফিঙ্গার পয়েন্টিং করতেছি, রাইট? তোমাদের থিসিসেও এগুলো হয় না অনেক সময়? বা মানে তোমরা তো মাত্র শুরু করছো অ্যাকচুয়ালি, হয়তোবা এখনো পুরোপুরি এক্সপিরিয়েন্স করো নাই, সামনে এগুলা এক্সপিরিয়েন্স হবে, করবা ডেফিনেটলি। 3 জন করে তোমরা টিম আছো, একজন আরেকজনকে এরকম ওই স্যারের সাথে কথা বলে এসে স্যার মনে করো বলছে হ্যাঁ এটা হয় নাই ওটা হয় নাই কি করছো, স্যারের সামনে তো আর কিছু বলতে পারো না বা ম্যাডামের সামনে। ওই পরে স্যারের রুম থেকে বের হই বা ম্যাডামের রুম থেকে বের হই, হ্যাঁ তুই এটা এরকম করছিস কেন, ও আবার বললো না 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 এটা তো তুই ভুল করছিস। এগুলাই হয় তোমাদের মধ্যে, বুঝছো? এগুলো আমরা প্রচুর দেখছি, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, আমি নিজেও এগুলা ফেস করে আসছি। ওকে, তো এই যে মানে মনে করো ভুল তো হয়েছে ঠিক আছে, কিন্তু এই ভুলটা আমাদের
মানে হিউম্যান নেচার এটা, আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না কখনো। সো স্বীকার না করতে চাওয়ার কারণে আমি কি করব, সবসময় চাইবো কি ব্লেমটা অন্য কারো উপরে ঠেলে দেওয়া। তো যেহেতু এখানে টিম হিসেবে কাজ হয়, সো ব্লেমটা আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়াটা ইজিয়ার। তুমি চিন্তা করে দেখো একটু, ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কিন্তু টিম হয়ে কাজ হয় না, প্রত্যেকটা কাজের অংশ আলাদা। সো ওই কাজটা পার্টিকুলার ওই ডিপার্টমেন্টের কোনো একজন করতেছে, তাইলে কাজে ভুল হইলে কিন্তু ইজিলি আইডেন্টিফাই হয়ে যায় যে কাজে ভুল হয়েছে, মানে এটা কি, এটা মার্কেটিং এর কাজ ছিল, তার মানে ওই যে ওর ভুল ছিল এটা। কিন্তু এখানে তো একটা টিম কাজ করছে, এখানে কিন্তু ওই বাউন্ডারিটা নাই, বুঝছো? যে মানে মনে করো মার্কেটিং এর কাজ, তাহলে মার্কেটিং থেকে যে এক্সপার্ট আসছে ওই কাজটা করছে, ওরই ভুল, এইভাবে কিন্তু আসলে হয় না যখন একটা টিম হিসেবে কাজটা হয়। তো তখন এই ব্লেমটা এত ইজিলি আইডেন্টিফাই করা যায় না, বুঝছো? সেই জিনিসটা বলতেছে। সো তখন এই ফিঙ্গার পয়েন্টিং যে ব্যাপারটা, বা ওই যে তোমরা যেমন মনে করো, তোমরা তো প্রচুর মিম শেয়ার করো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, ওটার মধ্যে এই যে দেখছো না একটা মিম আছে স্পাইডারম্যানের, তিনটা স্পাইডারম্যান একজন আরেকজন দিকে ফিঙ্গার পয়েন্ট করতেছে, দেখছো তো মনে হয় নাকি সবাই? জি স্যার। হ্যাঁ। সো এক্স্যাক্টলি ওই মিমটার কে তুমি যদি একটা ফ্রেজ দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে সেটা ফ্রেজটা হবে উইথ এ ডিভিসিভনেস, বুঝছো এবার? মানে তোমাদের যাতে মনে থাকে এই জন্য আমি একটু জাস্ট মিমটা বললাম আর কি, জাস্ট মাথায় সেট হয়, কারণ এই পয়েন্টটা পার্টিকুলার এই 3 নাম্বার ডিসঅ্যাডভান্টেজটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন হয় আর কি, ঠিক আছে? খেয়াল রাখবে। ওকে, বুঝছি সবাই কি বললাম? উদাহরণ দিয়ে সুন্দর করে এটা এক্সপ্লেইন করতে হবে কিন্তু, হ্যাঁ। এক্সপ্লেইন এন্ড জাস্টিফাই ইওর আনসার উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে এটা দিয়ে স্টেটমেন্টটাকে বলা হবে যে এক্সপ্লেইন এন্ড জাস্টিফাই দিস স্টেটমেন্ট উইথ অ্যান এক্সাম্পল, মনে করে এরকম কোশ্চেন হয় আর কি। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সো ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন হয় দেখতে? এরকম। আগেরটার সাথে এটার পার্থক্যটা কি হচ্ছে, এটা কি বোঝা যায়? আগের স্ট্রাকচারের সাথে? মানে ইন্ডিপেন্ডেন্ট একটা টিম এখানে আছে যারা আলাদা করে প্রজেক্টের জন্য, এটা বোঝানো হচ্ছে। আলাদা করে হচ্ছে এটা বোঝানো হচ্ছে যে এরকম না, বা বোঝা যায়ও না এভাবে ডিরেক্ট। যেটা এখানে হয় যে তুমি আগের যে ফিগারটা ছিল ওটা কিন্তু তোমার ডিরেক্ট অর্গানাইজেশনের অর্গানোগ্রাম ছিল। তো তোমার কি ছিল, তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে আলাদা আলাদা অনেকগুলো পজিশন ছিল, বাট এখানে কিন্তু এক একটা ডিপার্টমেন্টের নাম দাও শুধু, আর কোনো পজিশন নাই, কিচ্ছু নাই, তাই না? ডিপার্টমেন্ট গুলাই এক একটা পজিশন আসলে এখানে, বুঝছো? সো তাহলে এখানে হ্যাঁ এভরি বলো। ডিপার্টমেন্টে যদি মাল্টিপল পিপল কাজ করে তারা সবাই ইকুয়াল হবে। ইকুয়াল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে মেইন ডিফারেন্সটা, ঠিক আছে? তোমার ডেডিকেটেড প্রজেক্ট অর্গানাইজেশনে যে ওখানে যেমন একটা হায়ারার্কি ছিল, এখানে কিন্তু সবাই একই কাতারে, বুঝে গেল? এটা খেয়াল রাখবো আমরা, ওকে? আচ্ছা, সো ম্যাট্রিক্স অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা তাহলে নেক্সট দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে? তোমরা ক্লাসে আর একটু রেসপন্ড করার ট্রাই করবা, হ্যাঁ। আমি ইয়েস স্যার। চাইলে আজকে শেষ করে দিতে পারতাম, বাট আমার মনে হচ্ছে যে তোমরা আগেও একটা মনে হয় ক্লাস করে আসছো, একটু বেশি ঝিমায় গেছো মনে হচ্ছে আর কি। দুইটা ক্লাস ছিল স্যার আগে আরো। এটা আমি বুঝে গেছি আর কি, তোমাদের যখন দেখি যে চুপচাপ কোনো রেসপন্স নাই, আর বুঝতেছি তোমরা ঘুমাইতেছো, এইভাবে না আর ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে তাহলে সবাইকে ধন্যবাদ। আমি যে পার্টিসিপেন্টস লিস্ট 65 জন আছো, এখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। কার কোনো প্রশ্ন আছে এমনিতে যতটুকু দেখানো হয়েছে? এনি না কোশ্চেন্স? আচ্ছা, সবাই তো তোমাদের আইডি দিয়ে তো লগ ইনটা হয়েছে, তাই না? আমি তো লগ ইনে গেলে আইডি পাবো তো নাকি? আইডি ছাড়া শুধু নাম দিয়ে করছো এরকম কেউ হইলে আলাদা আমাকে একটু জাস্ট মেসেজ করে দিয়ে রাখো মোবাইলে, ওকে? জি স্যার। ওকে।